আমি চুমকি। আমার বলি শোনো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার নাম ধূসর গোধূলিবেলা, লেখক তপন কুমার দাস। তাহলে শুরু করি আজকের গল্প ধূসর গোধূলিবেলা। না, আজও কোনো মেল আসেনি। শেষ এবং ফাইনাল প্রস্তাব পাঠানোর পর ৩৩ দিন পার হয়ে গেছে। এই ৩৩টা দিন লাশ কাটা অন্ধকার ঘরে ভূত তাড়ানো মানুষের বিভীষিকা মনের পরতে পরতে ভরে কাটাতে হচ্ছে পরমব্রতকে। ঘুমহীন স্নায়ুতে স্নায়ুতে শুধু ঝড় তুলছে ভাবনার শিহরণ। পুলিশের চোখের আড়ালে ঘুরে বেড়ানো খুনির অপরাধ মাখা নিষ্প্রভ মুখে সময়ের সব সন্ধিক্ষণ ঠেলে ঠেলে পার করতে হচ্ছে। কখনো আবার ধরা পড়তে পড়তে একেবারে শেষ মুহূর্তে নিজেকে বাঁচিয়ে গুছিয়ে পালাতে পেরেছে ত্রস্ত মনের ভিতরে। এবং মনের এই অবস্থা আজও চলছে, এখনও, এই মুহূর্তেও। এক মুঠো বসন্ত বাতাসের ঝলক প্রত্যাশায় কম্পিউটার খোলে পরমব্রত। মাউসে ক্লিক করে, সাইন ইন করে, ইমেল নম্বর টাইপ করে। কালো ফুটকির আড়ালে জাগিয়ে তোলা একান্ত নিজস্ব আইডি ইনবক্স সার্ভ করে। অলিভিয়া কিংবা নীলেশ ছাড়া এই ৩৩ দিনে কারও কোনো মেল ইনবক্সে জমা পড়েনি পরমব্রতের। মাঝে অবশ্য দিন দশেক আগে মেল করেছিল বিভাংশু, পরমব্রতকে নয়, অলিভিয়াকে, নীলেশকে। না, ইনবক্সে কোনো আনরিড বা না পড়া মেসেজ নেই। তবু পরমব্রতের স্বস্তি নেই, শান্তি নেই। পরমব্রত ভাবে মানুষ তার একান্ত নিজস্ব সিদ্ধান্তকে বিশ্লেষণ করতে করতে কখনো কখনো এমন দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়। ক্ষণিক উচ্ছ্বাস হয়তোবা ভুল সিদ্ধান্ত নিতে কখনো কখনো মানুষকে বাধ্য করে, কিন্তু পরমব্রতের সিদ্ধান্তে তো ক্ষণিকের কোনো উচ্ছ্বাস ছিল না, বরং টানা ২ বছরের টানাপোড়েন আর ভাবনার ঘনত্ব ছিল। ভাব আর মতামতের চুলচেরা বিনিময় ছিল মেলের শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে, বাক্যের ভাষায় ভাষায়। পরমব্রত নিজেকে আত্মশুদ্ধ পুরুষ মনে করত, অথচ গত ৩৩ দিনে তার শুদ্ধির সব অহংকার চুরমার হয়ে গেছে। শ্যামলী চলে যাওয়ার পর থেকে অন্য ধারায় ভাসিয়ে দিতে চেয়েছিল জীবন। অলিভিয়াকে ঘিরে রূপকথা তেপান্তরে নয়, মন্দির, মসজিদ, গির্জা শান্তিতে শান্তিতে বিচরণ করে মানব জীবনকে অন্য মাত্রা দিতে চেয়েছিল পরমব্রত। অলিভিয়ার তখন কতই বা বয়স, শৈশব ছেড়ে কৈশোরের দুয়ারে সবে পা রেখেছে। শিশু অলিভিয়া হয়েছে কিশোরী অলিভিয়া, পরমব্রতর পরম স্নেহের রতন অলি। নিজের কোনো বোন নেই পরমব্রতের, সুতরাং মেয়েদের শৈশব, কৈশোর, যৌবনের রূপান্তর দেখার সুযোগও ছিল না। শ্যামলী বেঁচে থাকলে জীবন দর্শনের এই দিকটা দেখে ওঠা হয়তো সম্ভবও হতো না, কারণ অলি ছিল শ্যামলীর ডানার নিচে, পরমব্রতের থেকে অনেক অনেক দূরে। পরমব্রত জানতেও পারতো না মেয়েরা কেমন সাপের মতো টুকটুক খোলস ছেড়ে ছেড়ে উদ্ভাসিত হয় এক রূপ থেকে অন্য বিভবে। কিন্তু পরমব্রত জেনেছে, দেখেছে শিশু অলি কেমন টুপটাপ শৈশব ঝরিয়ে কৈশোর ছাপিয়ে যৌবনের বাগানে ফুটে উঠেছে। আর অলির সন্তান নীলেশ গোফে বাদামি রেখা এঁকে ১৫ টকবগে কৈশোরে সাঁতার কাটছে। এখন এই মুহূর্তে কম্পিউটারের সামনে বসে ভাবনার ফ্ল্যাশব্যাকে এই সব ছবি দেখার একটুও ইচ্ছে নেই পরমব্রতের। তবু ছবিরা হেঁটে বেড়ায়, স্মৃতির চলমান অলিন্দে বিচরণ করে। সে অলিন্দ নিজেকে প্রকাশ করতে ভয় পায় পরমব্রত, ধরা পড়ার ভয়। শ্যামলী মারা যাওয়ার পর রূপকথার স্বপ্নে স্বপ্নে গড়ে তুলেছে অলিভিয়াকে, শিশু অলিভিয়াকে জাগিয়ে তুলেছে পূর্ণাঙ্গে। তারপর একদিন আলাদিনের সিমসিম দরজা খুলে বিভাংশুকেও জোগাড় করে এনেছে। নিজের হৃদয় বুকের খাঁচা ছাড়া করে তুলে দিয়েছে বিভাংশুর হাতে। অলিভিয়ার বিয়ের পর অ্যালজোলাম ছাড়া রাতের ঘুম হতো না। প্রথমে ৫ বিলিংগ্রাম,
তারপর 10, এক একদিন 15 মিলিগ্রামেও ঘুমের গভীর প্রদেশ ছুঁতে পারত না পরমব্রত। বিছানায় ছটফট করত। মা হারা অলির জন্য চোখের নদীতে ভরা কোটাল বইয়ে দিত। তখন কলকাতায় পোস্টিং ছিল বিভাংশুর। হুটহাট চলে আসতো অলিভিয়ার হাত ধরে, কিন্তু সে তো মোটে কয়েকদিনের জন্য। তারপর প্রমোশন পেয়ে চলে গেল ব্যাঙ্গালোর। ধূসর হতে থাকলো অলিভিয়া। প্রথম দিনে একবার, তারপর 3 দিন অন্তর, এবং নিয়মের গণ্ডি ছুঁয়ে 3 থেকে 7 দিন, এখন 15 দিনেও অলির সময় হয় না ফোন করার। মেয়েরা এমনিই। পরমব্রত ভাবে, জন্মের পর থেকেই তারা যেন অন্যের আমানত। কি সুন্দর বাবা মাকে ভুলে যেতে পারে, গুছিয়ে উঠতে পারে নিজের বৃত্তে, যেন পরম্পরার অমোঘ ইতিহাস। পরমব্রত ঠাকুমা, পরমব্রতর মা, শ্যামলী থেকে অলি পর্যন্ত সবই একই সূত্রে বাঁধা। পরমব্রতের দার্শনিক মন অনেকবার উত্তর খুঁজেছে। স্বামীর সংসারে কি এমন জাদু আছে মেয়েদের? সব হারিয়ে বাউল হয়ে যাওয়ার কি এমন টান আছে? সেই জাদু, সেই টান হয়তো লিডারশিপের, মেয়েদের সহজাত ধর্মের। খাবার গরম করব দাদাবাবু? ভচ্চাজগিন্নির প্রশ্নে চমক ভাঙে পরমব্রতের। আহা বেচারা বুড়ি মানুষ, সারা দিন রান্নার কাজ করে, এবারই ওবারই ঘুরে, কেবল মাত্র রাতের বেলায় আসে পরমব্রতর কাছে। দুপুরের খাবার গরম করে রুটি ভেজে দেয়, দাদাবাবুকে খাইয়ে তারপর ফেরে নিজের বাড়ি। করো, তবে আজ 2টোর বেশি খাবো না, খিদে নেই। আচ্ছা। কথার নকশি কাঁথা বোনা স্বভাবে নেই ভট্টাচার্যগিন্নির। ছোট্ট সম্মতি জানিয়ে নিজের বাত ক্লিষ্ট শরীরটাকে ঠেলে দেয় রান্নাঘরের দিকে। না, আর নয়। রাতের ঘড়ি 10টার কাঁটায় পাড়ি দিতে চলেছে। আজ আর কোনো মেল আসবে না, সুতরাং কম্পিউটার শাটডাউন করে দেয় পরমব্রত। পড়ার ঘরের ফ্লুসেন্ট বাতি নিভিয়ে করিডোরের পাথর চাপ মেঝে ঠেলে পৌঁছে যায় বাথরুমে। সংযমের সৌম্যকান্তি, মুখের ক্যানভাসে বয়সের ছাপ। পরমব্রত ভাবে, মনের দুয়ারে মানুষ সত্যি সত্যি কতই অসহায়। নইলে জেনার মেল, জেনার উত্তরের আশায় এই 33টা দিন এমন পাগল পাগল হয়ে থাকতে পারে, না থাকা উচিত? শ্যামলী মারা যাওয়ার পর আবার বিয়ে করার প্রথম পরামর্শ দিয়েছিলেন ননিবালা, শ্যামলীরই মা। বলেছিলেন অলির জন্যে অন্তত বিয়েটা করা উচিত। বন্ধুরা কোমর বেঁধে নেমেছিল পাত্রী খুঁজতে। 36 বছর আবার কোনো বয়স নাকি? 27 বছর বয়সে কটা বাঙালি ছেলের বিয়ে হয়? বন্ধুরা, এমনকি তাদের স্ত্রীরাও বারবার পরমব্রতর কানেই মন্ত্র ঢালত। যে বয়সে তুমি শ্যামলীকে বিয়ে করেছিলে সেটা বিয়ের বয়স হিসেবে বেশ কমই। এখন এই বয়সে বরং অনেক পরিণত সংসার ধর্ম পালন করতে পারবে। অলিভিয়া নতুন একটা মা পাবে, তুমি পাবে ম্যাচিওর জীবনসঙ্গিনী। আর বন্ধুরা বলতো 36-এর পুরুষ তো কামনার গনগনে দুপুরে বিচরণ করে। কিন্তু না, স্থলিত হয়নি পরমব্রত। আত্মীয় বন্ধুদের পরামর্শে করুণা হয়েছে। শ্যামলীর সঙ্গে পুরো 7 বছরের সংসার তার। সুখে দুঃখে, ভাবে অভাবে, শরীরে মনে একে অপরকে উজাড় করেছে। ভালোবাসার কথা বাদ দিলেও মানুষের প্রতি মানুষের মায়া অস্বীকার করবে কেমন করে? মানুষ তো শুধু রক্ত মাংসে গড়া নয়, মানুষের তো একটা মন আছে। ঠুনকো ভঙ্গুর জিনিসের প্রতিও মানুষের মায়া জন্মায়। পকেটে থাকা পেনটা হারিয়ে গেলে মানুষের দুঃখ হয়। শ্যামলী তো ছিল স্ত্রী, নিজের একমাত্র স্ত্রী, যে স্ত্রী 7টা বছর ধরে পরমব্রত সংসারে শ্রম দিয়েছে, সুখ দিয়েছে, আর অলিভিয়াকে উপহার দিয়েছে। সেই স্ত্রীর মায়াকে উপেক্ষা করে আবার পানি গ্রহণ করতে সম্মত হয়নি পরমব্রত, বরং পরম যত্নে শ্যামলীর যাবতীয় স্মৃতি আঁকলে মৌন তাপস হয়েছে। জীবনের গতি সাধকের পবিত্রতায় ভরাতে চেষ্টা করেছে। ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর বাপির একাকিত্ব দেখে দুঃখ পেয়েছে অলিভিয়া। ঘরের চৌহদ্দি ঘিরে কেবলমাত্র বীরু ছাড়া সঙ্গীহীন পরমব্রতের অবস্থা রিয়ালাইজ করেছে বিভাংশুও। অলি অনুরোধ করেছে, তুমি আবার বিয়ে করো বাপি। মেয়ের অনুরোধ
হাসির ঝড়ে উড়িয়ে দিয়েছে পরমব্রত। বলেছে 55 বছর বয়সে বিয়ে, বুড়ো শালিকের ঘাড়ে রো। নীলেশের যদি কোনো বোন মানে তোর যদি কোনো মেয়ে হয় তখন না হয় চিন্তা ভাবনা করা যাবে। পরমব্রতের ব্রত ভাঙতে আরও এক ধাপ এগিয়েছিল বিভাংশু, জামাই নয় বন্ধুর মতো। নামি দু একজন মানুষের উপমা দিয়েই ক্ষান্ত হয়নি বিভাংশু। প্রচণ্ড প্রলয়কারী বিস্ফোরক প্রস্তাব শুনিয়েছিল। নিজের বিধবা মায়ের সঙ্গে শ্বশুরমশায়ের সম্পর্ক স্থাপন করিয়ে ভাঙতে চেয়েছিল দুজনেরই একাকিত্ব। মেয়ে জামাইয়ের ব্যবহারে বাহ্যিক ক্ষুব্ধ হলেও মনে মনে সেদিন খুশি হয়েছিল পরমব্রত। অলি আর বিভাংশুর মনের উদারতার প্রশংসা করেছিল মনে মনে। রুটি হয়ে গেছে, খেতে আসেন। বাথরুমে দাঁড়ানো পরমব্রতের কানে রান্নাঘর থেকে ভেসে আসা ভট্টাচার্যগিন্নির আহ্বান আছড়ে পড়ে। সে আহ্বানের কাঠিন্যে চোখ মুখের জল মুছে ধীর পায়ে নিজেকে বসিয়ে দেয় ডাইনিং টেবিলে। দেওয়ালে ঝোলা পুরনো দিনের দম দেয়া উইন্ড ক্লকটা পেন্ডুলাম ঠুকে ঠুকে ঘোষণা করে রাত তখন 10টা। পেন্ডুলামের ঘণ্টাধ্বনির সঙ্গে পাল্লা দিয়ে দেওয়ালে ডেকে ওঠে টিকটিকিটা, টিক 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 টিক। একটা কথা শোধাবো দাদাবাবু? চীনামাটির প্লেটে চাঁদপানা 2 পিস রুটি, স্টেনলেস স্টিলের বাটিতে আলু পটলের ডালনা খাবার টেবিলে পরমব্রতর সামনে রেখে মুখ কাচুমাচু করে ভট্টাচার্যগিন্নি। হাজার হোক দাদাবাবুর বাড়িতে সে মাইনে করা কাজের লোক। মনিবের হাঁড়ির খবর, নারীর খবর জানার বাসনা থাকা উচিত নয়, তবু ঔচিত্যের গণ্ডি লঙ্ঘন করে ফেলে। কারণ সে বীরু নয়, সে নারী। নারীরা মায়ের মতো, মেয়ের মতো, আবার প্রেয়সীর মতো। তাদের রক্তেই ঈমান বেশি, বেঈমানি কম। ভট্টাচার্যগিন্নির এই স্বভাবের খবর পরমব্রতরও অজানা নয়। বলো না, কি বলবে? রুটির প্লেট নিজের সামনে টেনে নেয় পরমব্রত। চমকে ওঠে ভট্টাচার্যগিন্নির প্রশ্নের ধরনে। একটু এড়িয়ে যাওয়ারও চেষ্টা করে, পাল্টা জানতে চায়, বীরু বুঝি রামচরিতমানস খুলে বসে বসে ঢুলছে? কাল সকালে একবার অরুণ ডাক্তারের কাছে যান। বীরুর প্রসঙ্গ বেমালুম উড়িয়ে দেয় ভট্টাচার্যগিন্নি। কেন? কদিন যাবৎ আপনার চলন বলন কেমন বদলে গেছে। পেটে খিদে নেই, মুখে হাসি নেই, কম্পিউটার খুলে পড়ে থাকেন। তাছাড়া বয়সটা কম হলো না, প্রেশার, সুগার। বাবা, তুমি দেখছি আমার মা হয়ে উঠেছ। আলু পটলের ডালনায় রুটি ভিজিয়ে মুখের ভিতর চালান করে দেয় পরমব্রত। চেষ্টা করে হালকা হওয়ার। আপনার মা হওয়ার ভাগ্য না হলেও আমারও তো ছেলে মেয়ে আছে। তাছাড়া আপনার কিছু হয়ে গেলে। দীর্ঘশ্বাস ছাড়ে ভট্টাচার্যগিন্নি। আর সেই মুহূর্তে পরমব্রতর মনে হয় সততা, পবিত্রতা, স্নেহ, মায়া, ভালোবাসা কোথাও যদি কিছু থাকে তা আছে ভট্টাচার্যগিন্নির পাঁজরা সার বুকের খাঁচার ভিতর। না না, ও কিছু নয়, শরীর আমার ভালোই আছে। তোমার দেখার ভুল, বোঝার ভুল। কথা ঘুরিয়ে নিজের কাছ থেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে পরমব্রত। হলেই ভালো, ভগবান যেন আমারই ভুল করান। রান্নাঘরের শেষ টুকিটাকি কাজগুলো সারতে চলে যায় ভট্টাচার্যগিন্নি। না, আর সামলানো যাবে না, এবার ধরা পড়ে যাবে। নিজের কাছে তো ধরা পড়েই গেছে সেই 33 দিন আগে, এবার ধরা পড়বে ভট্টাচার্যগিন্নির কাছে, বীরুর কাছে, অলি এবং শেষ পর্যন্ত বিভাংশুর কাছেও। রাতের খাবার শেষ করে আবার পড়ার ঘরে ফিরে যায় পরমব্রত। ইদানিং মাস 6 যাবৎ অপরাধ বিজ্ঞানের দিকে ঝুঁকছে। অপরাধপ্রবণ মনের বিশ্লেষণ করে চলেছে পরমব্রত ক্রমাগত। অথচ জেনার সঙ্গে জড়িয়ে নিজেকে অপরাধী ভাবলেও তেমন কোনো ক্লু জোগাড় করতে পারেনি। বছর 2 আগের এক সন্ধ্যায় ইমেল সার্ভ করতে করতে ধরা দিয়েছিল জেনা। হাওড়ার মেয়ে, উচ্চশিক্ষার অভিলাষে পাড়ি দিয়েছিল স্টেটস। বছর 20 আগে, কিন্তু দেশে আর ফেরা হয়নি। মা, বাবা, আত্মীয় স্বজন সব হারিয়ে গেছে একে একে। বর্তমানে মেমফিসে সেটেলড। জেনা এবার দেশে ফিরতে চায়। জেনার ভালো নাম জিনাত।
প্রবাসেই ভালোবেসে বিয়ে করেছিল এক পাঞ্জাবি ছেলেকে, কিন্তু মাস কাবারও হয়নি পথ দুর্ঘটনায় মারা গেছে হরমনপ্রীত। তারপর থেকেই জেনা একা, পরমব্রতের মতো নিঃসঙ্গ। পরমব্রতর তবু অলি আছে, জেনার কেউই নেই। ওখানে কলেজে পড়িয়ে প্রচুর টাকা করেছে জেনা, গাড়ি বাড়ি সবই করেছে, শুধু নতুন আর একটা সংসার করতে ভরসা পায়নি, সাহসও হয়নি। শিক্ষিতা জেনা ভারতীয় সংস্কারের গণ্ডি থেকে বোধহয় বেরুতে পারেনি। অযাচিত পরিচয়ের পর থেকেই সুন্দর সুন্দর সব মেল পাঠায় পরমব্রতকে। বয়সের হিসেবে সে পরমব্রতের চেয়ে বেশ অনেকটাই ছোট। জেনার প্রতি তাই জন্ম নেয় পরমব্রতের অপত্য স্নেহ। আহা বেচারা, দূর দেশে বান্ধব বর্জিতা। কিন্তু জেনার মেল ঘিরে থাকতো অন্য ইঙ্গিত, অন্য আকুতি, বন্ধুর প্রতি বান্ধবীর ইঙ্গিত। যাই হোক, জন্মদিনে জেনা নিজের এক রাশ ছবি পাঠালো একদিন মেল অ্যাটাচমেন্টে, আর সেই ছবিগুলোই পরমব্রতের সব সাধনা ওলট পালট করে উড়িয়ে দিল কালবৈশাখীর দাপটে। কোথায় জেনা? ছবির ভাঁজে ভাঁজে রঙে রঙে এই যে শ্যামলী, তার হারিয়ে যাওয়া মারা যাওয়া স্ত্রী, ভালোবাসার যক্ষের ধন। মানুষের সঙ্গে মানুষের এমন নিখুঁত মিল ক্লোনিংয়েও সম্ভব কিনা কে জানে, অন্তত পরমব্রতর জানা নেই। আর সেই স্থলনের শুরু। জেনার ভাষায় ইঙ্গিত তো ছিলই, সেই ইঙ্গিতে ইন্ধন জোগালো পরমব্রত। শ্যামলী মারা যাওয়ার 31 বছর পর জীবনের সন্ন্যাস লগ্নে দাঁড়িয়ে নতুন করে চুরমার হয়ে গেল পরমব্রত। ছোটবেলায় পত্র মিতালি শুনেছে পত্রবন্ধুর কথাও, কিন্তু সেই সব বন্ধুত্ব দাম্পত্যে পরিণত হওয়ার গল্প কখনো শোনেনি। অথচ নিজের জীবনে মেল মিতালির বন্ধু জেনার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে পরমব্রত মাত্র 33 দিন আগে। অলিকে, বিভাংশুকে সব জানাবে ভেবেও শেষ পর্যন্ত জানাতে পারেনি। যদিও জেনার ছবি দেখেছে অলি, সেই অনেক দিন আগে দেখেছে, অবাক হয়েছে এবং চোখের কোলে মেঘও জমিয়েছে। অস্ফুটে অলি সেদিন মুখ ফসকে বলেও ফেলেছিল, আহা, ভদ্রমহিলা যদি আমার মা হয়ে ফিরে আসতেন। অতএব মুসাবিদা তো প্রায় করাই আছে, তবুও বলা হয়নি অলিভিয়াকে, বিভাংশুকে। কদিন আগেও ঘুরে গেছে অলিভিয়া। ভূমিকা ভনিতা ছাড়া জেনার ভারতে ফেরা সংবাদটা অলির কানে পরিবেশন করে রেখেছে পরমব্রত। তাই এই একটা শব্দের উচ্চারণ ছাড়া আর কোনো উৎসাহ দেখায়নি অলি। কিন্তু জেনা কি করছে? 33 দিন পার করেও কোনো খবর দিল না। মাঝে দুবার তাই আইএসডি বুথ থেকে ফোন করেছিল পরমব্রত, উত্তর মেলেনি। তবে কি জেনা মেমফিসের বাড়ি ছেড়ে দিয়েছে? কোথায় গেছে? মেল করছে পরমব্রত, আনরিড থেকে গেছে, উত্তর মেলেনি। পরমব্রত সাধারণত ধূমপান করে না। বাড়িতে লুজ টোবাকোর একটা প্যাকেট পেপার রাখা আছে, পাইপও আছে। এখন এই মুহূর্তে মনের এই অবস্থায় একটা সিগারেট খেতে ভীষণ ইচ্ছে করছে পরমব্রতের। মশারি খাটানো হয়ে গেছে জেঠু, ঘুম চোখ মুচড়ে জানিয়ে দিয়ে যায় বীরু, দিনের কাজে সমাপ্তি ঘোষণার মতো রোজকার নিয়ম মেনে। আজ বীরুর কথা কানের পর্দা ছুঁই না পরমব্রতের। কি হলো জেনার? শ্যামলীর মতো কঠিন কোনো অসুখে শূন্যে বিলীন হয়ে গেল না তো? হতেও পারে, ভাগ্য বিড়ম্বিত মানুষের কপালে তো সুখ সহ্য হয় না। ঠিক তখনই বেজে ওঠে টেলিফোনটা। নিশ্চয়ই অলি কিংবা নীলেশের ফোন। টেবিলের ঈশান কোণে রাখা কর্ডলেস ফোনটা তুলে নেয় বেস থেকে। হ্যালো পরম, আমি জেনা, এইমাত্র ল্যান্ড করলাম দমদমে, NSCBতে। ঠিকানা বললে ট্যাক্সি কি আমাকে তোমার কাছে পৌঁছে দিতে পারবে, নাকি তুমি চলে আসবে? অসার পরমব্রত টেলিফোনের ও প্রান্ত থেকে ভেসে আসা প্রশ্নের জবাব হাতড়ে বেড়ায় মনের ধূসর গোধূলি বেলায়। ধন্যবাদ।